সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে আটক ৭৫। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না কমিশন, জানালেন সিএসি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। সড়ক শৃঙ্খলা যেন দুঃস্বপ্ন। নগরবাসীর মিলছে না কাউন্টার ভিত্তিক বাস সার্ভিসের সুফল। আরও সময় লাগবে বলছেন মালিকরা। এবং খুলনায় ৭৬৮ মৌজার ৭০,০০০ খতিয়ান নষ্ট। পদে পদে হয়রানির শিকার লাখো মানুষ। চলছে ডিজিটালি সংরক্ষণ করার চেষ্টা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার জেরে সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলার ৫ থানা থেকে ৭৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। এদিকে গ্রেফতার আতঙ্কে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ধীরাশ্রম এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। অধিকাংশ বাড়িতে ঝুলছে তালা। দোকানপাট এলাকার সব বন্ধ। গাজীপুরে আপনার যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে প্রেক্ষিতে সরকারের তরফ থেকে একটা অভিযান চালনা করার ডিক্লারেশন এসেছে, অপারেশন ডেভিল হান্ট। সেটা গতকালকে থেকে শুরু হয়েছে। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দর্শক, এবারে জানবো গাজীপুরে বর্তমান পরিস্থিতি। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিক রহমান। আতিক, যৌথ বাহিনীর অভিযান চলছে, তো গাজীপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বলছিলেন, গতকালকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের উপর হামলার জের ধরে কিন্তু গতকাল সারাদিনই উত্তাল ছিল গাজীপুর। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু চিত্রটা দেখাতে চাই, যে গতকাল সারাদিনই উত্তাল ছিল গাজীপুর। এখন কিন্তু সকাল থেকেই কিন্তু স্বস্তি নেমে এসেছে গাজীপুরের জনসাধারণের মধ্যে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটনের যে অতিরিক্ত কমিশনার জাহিদুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত রাত থেকে কিন্তু তাদের জেলা পুলিশ এবং মহানগর পুলিশের সমন্বয়ে কিন্তু তারা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছেন। এই অভিযানে কিন্তু তাদের বিপুল সংখ্যক আওয়ামী ফ্যাসিস্টবাদী নেতাকর্মী কিন্তু তারা আটক করেছেন। তো কিছুক্ষণ আগে আমাকে সংখ্যাটা নিশ্চিত করেছেন যে মহানগর থেকে কিন্তু এই গতকাল রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু ৩৫ জনকে তারা আওয়ামী সমর্থকদেরকে আটক করা হয়েছে। এবং জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে জেলার বিভিন্ন ৫টি থানা থেকে কিন্তু তারা অভিযান পরিচালনা করে মোট ৪০ জনকে তারা কিন্তু এই মামলায় আটক করেছে। তবে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে হামলা হয়েছে, দুষ্কৃতিকারীরা যে হামলা করেছে, এই হামলার ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি পুলিশের পক্ষ থেকে। আমি এমনটা জানিয়েছিলাম। তো আমি কথা বলেছিলাম যে জাহিদুল ইসলামের সাথে, তিনি আমাকে আরো জানিয়েছেন যে এই মামলাটা বিলম্ব হওয়ার কারণটা কি। এজাহার নামীয় যে বাদী আছেন, বাদীর সাথে তারা কথাবার্তা বলে কিছুক্ষণ পরে হয়তো মামলাটা হবে, এরকম নিশ্চিত কিন্তু তিনি আমাকে করেছেন। তো আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকালকে থেকে কিন্তু এই প্রায় ৮২ জনের মতো আওয়ামী সমর্থকদেরকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার পরে মোটামুটি গাজীপুরের যানবাহন চলাচল এবং জনসাধারণের মধ্যে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। এমনটাই ছিল গাজীপুরের সর্বশেষ ডেভিল হান্টের খবর। আতিক, আপনাকে ধন্যবাদ।
এদিকে ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না নির্বাচন কমিশন। জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব সময় নিরপেক্ষ থাকবে ইসি। নাসিরউদ্দিন বলেন, সমালোচনা সব সময় ইতিবাচক, এতে মন খারাপ করার কিছু নেই। সিইসি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন যতদিন পর্যন্ত আমরা এই পলিটিসাইজেশন অফ দি ইনস্টিটিউশন বন্ধ করতে পারবো, ততদিন কিন্তু আমাদের আর মুক্তি নাই রে ভাই। দর্শক, নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী এম আর আসাদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আসাদ, নিরপেক্ষ নির্বাচন ও কমিশনের ভূমিকা নিয়ে নতুন কি কি বলছেন সিইসি, আমাদেরকে জানাবেন। জেরিন, প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে যে ব্রিফিংগুলোতে তিনি ছিলেন কিংবা যে ইলেকশন কমিশনের যে প্রশিক্ষণ যে কর্মশালাগুলো ছিল সেখানেও তিনি কথা বলেছেন এবং বারবার তিনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক যে হস্তক্ষেপ হয় এবং সেই রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কিন্তু বিগত নির্বাচনগুলো বারবার পক্ষপাতদুষ্ট হয়েছে কিংবা নানা অসৎ উপায় যেগুলো নির্বাচন হয়েছে সেগুলো কিন্তু সবসময় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হয়েছে, এটি কিন্তু তিনি বারবার জানিয়েছেন। এবং আজকেও যে একটি ব্রিফিংয়ে তিনি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছেন যে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত যদি নির্বাচন কমিশনকে করা না যায়, রাজনৈতিক দলগুলোর যদি ক্রীড়ানক থেকে যদি নির্বাচন কমিশনকে বের করা না যায়, তাহলে আসলে অতীতের যে পুনরাবৃত্তি তা কিন্তু আবারও ঘুরে আসতে পারে। এর প্রধান কারণ হচ্ছে তিনি কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর প্রয়োজন হচ্ছে এখন ঐক্যমতে আসা, যে দেশের সংস্কার প্রক্রিয়া কীরকম হবে, কিভাবে দেশটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, দেশের সামনে জাতীয় নির্বাচনটা কিভাবে করা যায়, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো যেন ঐক্যমত হয়। আর নির্বাচন কমিশন যে বিষয়টি চাচ্ছে, তিনি যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে গণমাধ্যম এবং দেশের সাধারণ যে নাগরিকরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তারা যেন নির্বাচন কমিশনের উপর আস্থা রাখে এবং তাদের যে পরামর্শগুলো রয়েছে সে বিষয়গুলো আসলে যেন গণমাধ্যমের হাত ধরে তার কাছে যায়। এবং তিনি বলেছেন যে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু যাওয়া প্রয়োজন, যে যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন সবগুলোই তিনি করতে প্রস্তুত আছেন। এছাড়া যে বিষয়টি আসলে তিনি বারবার গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে আইন শৃঙ্খলা। তিনি আসলে বারবার বলছেন যে নির্বাচন কমিশন যদি সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং ভোটারদের নিরাপত্তা বিধান করতে চায়, ভোট কেন্দ্রের যে নিরাপত্তা বিধান করতে চায় কিংবা ভোট কেন্দ্র দখলের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন যেতে চায়, তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আসলে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর যে প্রার্থী থাকবে তার পাশাপাশি সাধারণ যে ভোটাররা থাকবেন তারা যেন নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনটা হবে সেখানে যেন ভোট কেন্দ্র থেকে শুরু করে সার্বিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণে জনগণকে তিনি আসলে পাশে চাচ্ছেন। সুতরাং আসলে তার বার্তায় বারবার যে বিষয়টি আসলে তিনি তুলে ধরতেন সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যমতে আসতে হবে দেশের সুষ্ঠু সংস্কারের প্রয়োজনে। আর নির্বাচন কমিশনের জন্য যে বিষয়টি দরকার সেটি হচ্ছে যে জনগণ এবং গণমাধ্যম যেন তার পাশে থাকে এবং প্রকৃত সত্য ঘটনাটা বা প্রকৃত সত্য তথ্যগুলো যেন তার কাছে তুলে ধরে এবং এর মাধ্যমে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আসলে নির্বাচন কমিশন করতে চায়। নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। জেরিন। আসাদ, আপনাকে ধন্যবাদ। এবারে শোক সংবাদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন।
সকাল 10টার দিকে রাজধানী মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বিচারপতি আব্দুর রউফের একান্ত সহকারী তৌহিদ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি 2 মাস ধরে অসুস্থ ছিলেন। তার পরিবারের সদস্যরা দাফন এবং জানাজা সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিকতা সিদ্ধান্ত নেবেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি 5ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচলের উদ্যোগ, পুলিশের মামলা, ডাম্পিং, রেকারিং কোনো কিছুই যেন কাজে আসে না। গণপরিবহনে ইচ্ছে মতো যাত্রী ওঠানামা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ে দীর্ঘ যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবে যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফেরাতে বদ্ধপরিকর পুলিশ এবং গণপরিবহন নেতারা। SU সেলিমের প্রতিবেদন। গেল এক যুগেরও বেশি সময় রাজধানীর গণপরিবহনে অনিয়ম, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও পরিবহন মাফিয়াদের শত কোটি টাকা চাঁদাবাজি ও নানা কূট চালে সেগুলো মুখ থুবড়ে পড়ে। এমত অবস্থায় গেল 6 ফেব্রুয়ারি রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও শতভাগ যাত্রী সেবা নিশ্চিতে টিকিট কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস চালু করা হয়। ঢাকায় সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে উদ্বোধনের 3 দিন পরও সড়কে শতভাগ কাউন্টার ভিত্তিক নির্দিষ্ট রঙের গাড়ি চলাচল করতে দেখা যায়নি। আগের মতোই সড়কে যত্রতত্র দাঁড়িয়ে গণপরিবহনে যাত্রী ওঠানামা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এর দৌরাত্মে সড়ক নিরাপত্তা নাগরিক জীবনের আকাশকুসুম স্বপ্নই রয়ে গেছে। নির্ধারিত জায়গায় কাউন্টার তাহলে সেটা অনেকটা ভালো। ট্রাফিক ভাইরা কিন্তু হেল্প করতেছে, কিন্তু আমার ড্রাইভাররা সেটা সে নিয়ম কানুন মানছে না। অনেক গাড়ি তো এখন সব গাড়ি তো আর একসাথে রং করা যায় না। শুরুতে কিছুটা অনিয়ম হচ্ছে স্বীকার করে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচল করতে আরো সময় লাগবে বলে জানান বাস মালিকরা। সবাই বলেছে যে কালকে থেকে যাদের সেটআপ ফুল আছে তারা ইনশাআল্লাহ কাউন্টার সিস্টেম গাড়ি চালাবে। আমরা চেষ্টা করতেছি যাত্রীগুলো যাতে কাউন্টারে চলে যায়। গণপরিবহনের চালক ও যাত্রীদের এমন বিশৃঙ্খল আচরণে ট্রাফিক পুলিশকে মামলা, জরিমানা, ডাম্পিং, রেকারিং এর উপর ভরসা করতে হচ্ছে। তবে কাউন্টার ভিত্তিক যাত্রী ওঠানামা করা গেলে এর দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার বিষয়ে আশাবাদী মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। এখনো নতুন ভাবে এরকম করে কাউন্টারে তো হয় নাই। 29টা সার্ভিসের মধ্যে মাত্র 8 থেকে 10টার মতো এরকম চালু হয়েছে। অনেক লোকজনও লাফা ওঠার চেষ্টা করতেছে, তাদেরকে বোঝায় কাউন্টারে নিয়ে যাচ্ছি। তারা কাউন্টারে টিকিট কেটে গাড়িতে উঠলে আমাদের রাস্তায় যানজটটা কিছুটা কমবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা সড়কের শৃঙ্খলা ফেরাতে কাউন্টার ভিত্তিক গাড়ি চলাচলের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। প্রত্যেকটা কোম্পানি তারা চেয়ারম্যান, এমডি বা প্রতিনিধি এসেছিল আমাদের অফিসে, তাদেরকে কড়া ভাষায় বলা হয়েছে যে এই পদ্ধতিতে যদি আগামীকাল থেকে না যান তাহলে আপনাদের বাসগুলো বন্ধ রাখবেন। প্রথম পর্যায়ে আব্দুল্লাহপুর, গাজীপুর থেকে ছেড়ে আসা গাড়িগুলো কাউন্টারের আওতায় আনা হলেও পর্যায়ক্রমে রাজধানীর সব গণপরিবহনকে ই টিকিটের আওতায় আনার কথাও জানান পরিবহন নেতারা। যেভাবে হোক আমরা এই কাউন্টার ভিত্তিক পরিবহন ব্যবস্থা আমরা গড়ে উঠাবো। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা জেলার 768টি মৌজার 69,140টি খতিয়ান রেকর্ড রুমের ভলিউম বই থেকে নষ্ট হয়ে গেছে। ফলে জমি বেচাকেনা, ব্যবসায়িক কাজ এবং পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে অন্তত 10 লাখ মানুষ। এদিকে নষ্ট হওয়া রেকর্ড সংগ্রহ করে ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল হাসানের প্রতিবেদন। জানাচ্ছেন নুসরাত জাহান। খুলনা মহানগর ও 9টি উপজেলায় 768টি মৌজা রয়েছে। এ সকল মৌজায় 3,04,429টি এসে খতিয়ান ভলিউম বই আকারে সংরক্ষণ করা হয়। এর মধ্যে বিগত সরকারের একটি প্রকল্পের মাধ্যমে 2021 সাল পর্যন্ত 2,35,289টি খতিয়ান ডিজিটাল সিস্টেমে এন্ট্রি করা হয়। বাকি 69,140টি খতিয়ানের পাতা নষ্ট হওয়ায় সেগুলো ডিজিটাল সিস্টেমে অনলাইন এন্ট্রি ও আপলোড দেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় জমির খতিয়ানের কপি পেতে ভোগান্তি পোহাচ্ছে 10 লাখেরও বেশি মানুষ। যেগুলো অনেক পুরনো খতিয়ান, সেগুলা যে খতিয়ানটা পাঠায় সেখানে লেখা থাকে খতিয়ান পাওয়া যায়নি বা খতিয়ানের পাতা কাটা ছেঁড়া। এখন পাতা ছেঁড়া থাকার কারণে আমার মামলা মোকদ্দমা লড়তে একটু কষ্ট হচ্ছে। আমার একটা বোন অসুস্থ, মারা যাওয়ার মতো হয়ে গেছে, তার 250 কোটি এখনো আছে, কিন্তু তার যে সে জমিটা বিক্রি করে যে কিছু পয়সা করবে তাও কোনো সমাধান দিতে পারছে না। একটা ছেলে নিয়ে আছে, তারা
জাল কাগজ বানিয়ে তাদের নামে রেকর্ড করে নিয়ে যাচ্ছে। এ কারণে আইনগত সমস্যা সমাধানেও বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বলে দেন বিদ্যমান সমস্যা সমাধানের পথও। এসে খতিয়ানটা ম্যাক্সিমাম যে ভলিউমগুলো আছে সব বিনষ্ট। সুতরাং কোর্টকে যদি আমরা প্রপার কাগজ প্রোভাইড করতে না পারি তাহলে সঠিক সিদ্ধান্তটা কিন্তু কোর্ট দিতে পারবে না। এর একটা কপি ঢাকাতে আছে, যদি আমাদের জেলা প্রশাসক মহোদয় ওই বইটা কালেকশন করে একটা রিকনস্ট্রাকশন করে একটা এসে বই তৈরি করে। এদিকে রেকর্ড রুমে এসে খতিয়ানের গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট দফতরের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করলেন নাগরিক সমাজের এই নেতা। এর মতো ঘটনা সমস্ত বিষয় নিয়ে ঘটে থাকে, সুতরাং এই পেপারসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা আরো বেশি সচেতন হওয়া দরকার। বিষয়টি নিয়ে ঢাকা জরিপ অধিদপ্তর ও জেলা জজ আদালতের রেকর্ড রুমে যোগাযোগ করার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কিভাবে কালেকশন করা যায় সে ব্যাপারে যে যথাযথ কর্তৃপক্ষ বা আমাদের দপ্তরে যারা সংশ্লিষ্ট তাদেরকে জানাবো যাতে এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে। সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। বুশরাত জাহান, মোহনা সংবাদ। ফেনী রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার না থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। লেভেল ক্রসিংয়ের দুই দিকে ক্রসিং বার থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন চলাচলকারীরা। ৩ উপজেলার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি, তাই ঝুঁকি এড়ানোর জন্য দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি স্থানীয়দের। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আসছে দ্রুতগতির ট্রেন। লেভেল ক্রসিং এর দুদিকেই নামানো রয়েছে ক্রসিং পার, কিন্তু তা উপেক্ষা করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এ পথে চলাচলকারীরা। ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের মানুষের চলাচলের একমাত্র পথের উপর আছে রেল ক্রসিং। ব্যস্ত এই রাস্তাটিতে প্রতিদিন সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সবাই। দুর্ঘটনাও কম হচ্ছে না। গেল বছর শুধুমাত্র ফেনী রেলপথ অংশে বিভিন্ন সময় প্রাণ গেছে 22 জনের। লাইন হলো 4টা, এখানে গেটটা যখন ফাড়ায় আবার অন্য লাইনের দিকে যাতায়াত শুরু করে তখন দুর্ঘটনা বেশি হয়। রেল লাইনে হাঁটতে হাঁটতে কানে হেডফোন লাগায় কথা বলতে বলতে যাইতেছি, শুধু সবাই ডাকতেছে তাকে। হাঁটে যাওয়ার সময় ট্রেনে আসি একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। সরকার যদি নিরাপদ করে তাহলে জনগণের ভালো। স্থানীয়দের দাবি রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণ হলে কমবে হতাহতের সংখ্যা, সহজ হবে যানবাহন চলাচল। শুনতেছি ফ্লাইওভারটা হবে, কবে হবে এটা তো বলতেছি না। এখানে উন্নতি বিলম্বে একটা ফ্লাইওভারের দাবি ফেনীবাসী। এখানে 6 জন গেট কিপার থাকে, সে জায়গায় এখন আমাদের মাস্টার সাহেব 5 জন এনে দিছে, আর একজনের শট। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি রেল ক্রসিং গুলো নিরাপদ ও সুরক্ষিত করতে চেষ্টার কমতি নেই। গত 1 বছরে রেল দুর্ঘটনায় ফেনী জেলার এলাকায় প্রায় 22 জন মতো মারা গিয়েছেন। সতর্কতামূলক বলতে আপনার রেল লাইনের পার্শ্বর অসতর্কতামূলক ভাবে হাঁটা, কানে হেডফোন লাগিয়ে হাঁটা, এসবের কারণে মূলত দুর্ঘটনাগুলো হয়ে থাকে। স্থানীয়দের ভোগান্তির কথা স্বীকার করে জনসচেতনতার উপর জোর দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের এ কর্মকর্তা। রেল ওভারপাসে যানজট দুর্ঘটনা লাগাবে আমরা সালাউদ্দিন মোড় থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের ব্যবস্থা নিয়েছি এবং ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে, আমরা কার্যক্রম শুরু করেছি। তবে এ বিষয়ে দ্রুত সমাধান আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এখানে একটি ওভারপাস দেওয়া যায় কিনা, অথবা পরীক্ষা নিরীক্ষা করে ওখানে কোন ব্যবস্থা গ্রহণ করলে সেফটিটা নিশ্চিত হবে সে বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের নজরে আনবো বিষয়টি। শুধু আশ্বাস নয়, দ্রুত রেল ক্রসিং এলাকায় ফ্লাইওভার নির্মাণে যথাযথ পদক্ষেপ দেখতে চায় স্থানীয়রা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরে খবর। অবরুদ্ধ গাজা উপত্যকার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 22 ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে সড়ক দুর্ঘটনায় 41 জন নিহত হয়েছে। অন্যদিকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার গঠন করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এছাড়া ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজা উপত্যকায় একদিকে যখন চলছে যুদ্ধবিরতি, আরেকদিকে চলছে মরদেহ উদ্ধারের কাজ। সবশেষ ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 22 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা উন্নীত হল 48,200-তে। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের তাবাস্কো প্রদেশে সড়ক দুর্ঘটনায় 41 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 48 যাত্রী নিয়ে কানকুন থেকে তাবাস্কোয় যাওয়ার পথে স্থানীয় সময় শনিবার একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসের পর 30 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে 24 সদস্যের নতুন সরকার গঠন করা হয়েছে লেবাননে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের পর দেশটি আন্তর্জাতিক সহায়তা পাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। নতুন সরকারকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পূর্ব লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী IDF। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। বৈশ্বিক বাণিজ্য কাঠামো যুক্তরাষ্ট্রের পক্ষে আনতে আবারও শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে একাধিক দেশের উপর সমতার ভিত্তিতে শুল্কারোপের পরিকল্পনা করছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। অন্যদিকে হজ ও ওমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া সহ 14টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শক্তিশালী 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ক্যারিবিয়ান সাগরে। শনিবার কেমান দ্বীপের জর্জ টাউন থেকে 129 মাইল দক্ষিণ পশ্চিমে স্থানীয় সময় সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। পরে কলম্বিয়া, কোস্টারিকা, হন্ডুরাস সহ বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হন্ডুরাসের প্রায় 20 মাইল উত্তর এবং কেমান দ্বীপের 130 মাইল দক্ষিণ পশ্চিমে। শেষ করব মোহনা সংবাদ, যে আবার এগিয়ে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে আটক 75, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না কমিশন, জানালেন সিএসি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি। সড়কে শৃঙ্খলা যেন দুঃস্বপ্ন নগরবাসীর, মিলছে না কাউন্টার ভিত্তিক বাস সার্ভিসের সুফল। আরও সময় লাগবে বলছেন মালিকরা। এবং খুলনায় 768 মৌজার 70,000 খতিয়ান নষ্ট। পদে পদে হয়রানির শিকার লাখো মানুষ, চলছে ডিজিটালি সংরক্ষণ করার চেষ্টা। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।